দর্শক, একুশে টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাক্ট চেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি হারুন রশিদ। আজকে আমরা হাদির যে উপরে যে আক্রমণ এবং সেটা নিয়েই কথা বলবো। এবং আমরা বলেছি যে শরীফ ওসমান হাদি তিনি কেন টার্গেট, এটা নিয়ে অনেক কথা হয়েছে, অনেক বক্তব্য আসছে, সরকারের দিক থেকেও কথা বলা হয়েছে। এখন পর্যন্ত কিন্তু এখানকার যাকে চিহ্নিত করেছে তাকে কিন্তু গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এবং তিনি ছাত্রলীগের সাবেক নেতা বা ছাত্রলীগ নেতা আমরা বলতে পারি, এখন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ। এবং তার দেশের বাইরে পালিয়ে যাওয়ারও একটি আশঙ্কা তৈরি হয়েছে, বিভিন্ন মাধ্যমে সেটি বলা হচ্ছে। এই যে হাদির উপরে যে হামলা, এটি সুপরিকল্পিত, আমরা তার এক সহকর্মীর যদি বক্তব্য দেখে বুঝবো। তার আগে আমরা জানিয়ে রাখি, এ বিষয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, তিনি বিএনপি নেত্রী এবং সাবেক সংসদ সদস্য। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে যোগ দেবেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, সাধারণ সম্পাদক এবি পার্টি। তো যে জিনিসটা হচ্ছে যে আমরা বলছি যে তার এক সহকর্মীর একটি বক্তব্য আমরা দেখব, সেই বক্তব্য দেখলে আমাদের কাছে অনেক কিছু স্পষ্ট হয়ে যাবে যে হাদিকে কিভাবে টার্গেট করা হয়েছিল, কেন টার্গেট করা হয়েছিল, কারা টার্গেট করেছিল, তারা হাদির সঙ্গে কতদিন ধরে যোগাযোগ রাখছিল, বিষয়গুলো স্পষ্ট হয়ে যাবে। আমরা কি ভিডিওটা দেখাতে পারবো এখন? যেটি বলে রাখি, এর মধ্যে কিন্তু গ্রেপ্তার হয়েছে যে হাদিকে হামলায় যে মোটর বাইকটি ব্যবহৃত হয়েছে, সেই মোটর বাইকের যিনি মালিক বলা হচ্ছে, তিনি গ্রেপ্তার হয়েছেন। একই সঙ্গে একটু আগের খবর হচ্ছে আপনার যিনি চিহ্নিত ফয়সাল করিম দাউদ, তার কিন্তু স্ত্রীকেও আটক করা হয়েছে। সীমান্তেও এক দুজনকে আটকের খবর আমরা পাচ্ছি, কিন্তু ফয়সাল করিম দাউদকে কিন্তু আমরা পাচ্ছি না। তো এরই মধ্যে আমাদের সঙ্গে আরও যোগ দিয়েছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, সাধারণ সম্পাদক এবি পার্টি। তো আমরা এবার সেই ভিডিও ফুটেজটা একটু দেখাতে চাই যে তার সহকর্মী ফাহিম ফারুকী তিনি কি বলেন। আমরা ভিডিওটি দেখাতে পারছি না, তবে আমরা কি ওই সময়ের সিসিটিভির ক্যামেরার ফুটেজগুলোকে দেখাতে পারবো কিনা? আমরা একটু দেখে নেই, তাহলে আলোচনা করতে সুবিধা হবে। আমরা আলোচনা শুরু করেই দিই। আমাদের প্রশ্ন ছিল যে হাদি কেন টার্গেট। আমরা শুরু করতে চাই সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, হাদি কেন টার্গেট। আমি প্রথম কিন্তু খুব সুনির্দিষ্ট, তিনি কেন টার্গেট? টার্গেট তো আরও XYZ আরও হতে পারতো, একটু যদি শুরু করেন। আচ্ছা, এখানে আমি প্রথমে বিজয়ের মাস 16 ডিসেম্বর সামনে, আমি বিজয়ের মাসে 1971 সালে মুক্তিযুদ্ধে যারা প্রাণ দিয়েছেন, আমি সেই এবং 30 লক্ষ শহীদ এবং মা বোনেরা যারা সম্মানহানি হয়েছে, প্রত্যেকের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তাদের স্মরণ করে আমি আপনার কথার উত্তর দিচ্ছি। হাদি কেন টার্গেট? হাদি শুধু একাই যে টার্গেট না, আপনি বলতে পারেন হাদি কেন প্রথম টার্গেট। এটা প্রথম বিষয় হচ্ছে যে হাদি হচ্ছে খুব স্ট্রেইট ফরওয়ার্ড একটা ছেলে এবং খুব তার মানসিকতার যে বিবেকের স্বাধীনতা বলতে যেটা আমি বুঝেছি, মানে ওর সাথে আমার 8-10টা টেলিভিশনের টক শো করতে, যে এমনি টক শোর পর্দার অন্তরালের যে কথাবার্তাগুলো, এগুলো দেখে শুনে যেটা বুঝেছি যে খুব মুক্তিকামী, স্বাধীন চেতা, নির্লোভ এবং একটা সৎ ছেলে, যার একবারে প্রত্যাশা হচ্ছে যে রক্ত দিয়ে জীবন দিয়ে হলেও বাংলাদেশে একটা স্বচ্ছ, সৎ এবং নির্লোভ রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে। এখন স্বাভাবিক কারণেই ও যেভাবে দেখেন, ও কোনো দলের নমিনেশন চায় না। ওর প্রথম থেকে টার্গেট আমি স্বতন্ত্র ভোট করে দেখবো যে আসলে এখানে স্বতন্ত্র যেতে যায় কিনা। আমি ওকে জিজ্ঞেস করছিলাম যে তুমি ওই জায়গা থেকে কেন করবে, বলে আপা ছোটোবেলা থেকে ওই জায়গায় হাঁটা ছেলে, ওঠা বসা, ছাত্র জীবন থেকে সব কিছু মিলায় মেশায়, সেই কারণে হচ্ছে আমি ওই জায়গাটাকেই বেছে নিয়েছি যে আমি দেখব, তো কোনো দলের নমিনেশন আমি নিব না। আমার ব্যক্তিগতভাবে আমি প্রচণ্ড কষ্ট পেয়েছি। দেখবেন আমার মাতৃত্ব দিয়ে যদি আমি বিশ্লেষণ করি, ওর চোখের দিকে তাকায় দেখবেন একটা চরম মায়াবী চোখ ওর,
এবং রাষ্ট্র, দেশ এবং সন্তানতুল্য একটা ছেলের এই মায়াবী চোখ, সুন্দর একটা চিন্তা চেতনা, এটা আমাকে ওর ঘটনাটা শোনার পর থেকে আমি ব্যক্তিগতভাবে মানে প্রচণ্ড, আমি আর আত্মীয় না, স্বজন না, পাড়াও না, পড়শিও না, কিন্তু আমি প্রচণ্ড মানসিকভাবে আহত। এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে প্রথমেই মানে আইনের আশ্রয় না, শুধু আমি না- আমি একটু স্পেসিফিক বলতে চাই। আপনি যেটা বললেন একটি মানুষের গুণাবলীর কথা বর্ণনা করলেন, গুণ। তো ধরেন যারা লাভ লোকসানের কথা চিন্তা করে, যারা টার্গেট করবে, তারা তো কিছু বিবেচনা করবে। কণ্ঠটা বন্ধ করার জন্য আরো তো অনেকের কণ্ঠ আছে। শুনেন, টার্গেট যে আমিও না সেটাই আপনি বুঝবেন কীভাবে। ব্যাপারটা হচ্ছে এই যারা এগুলো করছে তাদের লিস্ট তো নিশ্চয়ই লম্বা হলে হতে পারে, একের অধিক হতে পারে। কারণ আমি একটা জুলকার নাইনের একটা ফেসবুকে দেখলাম কথোপকথন শেখ হাসিনার সাথে, তো সেইখানে তো দেখলাম লম্বা লিস্ট তাদের। আমরা একটু হাদির যে সহকর্মী আপনার ফাহিম ফারুকী, তার বক্তব্যটা দেখে নি আসলে সে কি বলছে। এখানে গুপ্ত সুপ্ত কোনো কথা নাই। কথা হচ্ছে আওয়ামী লীগ ঢুকেছে। আপনি যদি দেখেন তারা 2 সপ্তাহ যাবৎ প্রচারণা টিমের সাথে জড়িত। তারা সেন্টারে আসে, যেটা হচ্ছে বাংলা মোটরসে। তো সেন্টারে সবার জন্য বসার সুযোগ আছে। তারা সেখানে আসে এবং তাদেরকে যখন মাস্ক খুলতে বলা হয় তিনি বলে তার প্রবলেম আছে। এবং শরীফ ওসমান হাদী ভাই খুবই মানে যেটাকে বলে মানে উদার মনে, সেজন্য তিনি তাদেরকে সন্দেহ না করে নির্বাচনী প্রচারণার যে টিম সেটাতে নিয়েছিল। এবং জুমার নামাজে মানে ওই দিনের ঘটনা যদি বলি, জুমার নামাজের পূর্বেও তারা শরীফ ওসমান হাদীর সাথে ছিল। শরীফ ওসমান হাদী যখন জুমার নামাজে প্রবেশ করে, সেই 2 জন ব্যক্তি অর্থাৎ যিনি কিলিং করেছেন এবং যিনি বাইক চালিয়েছেন তারা বাহিরে অপেক্ষা করে যে শরীফ ওসমান হাদীর গতিবিধি লক্ষ্য করার জন্য। এবং শরীফ ওসমান হাদী যখন নামাজ থেকে বের হয় তার পরবর্তীতেই তারা তার পিছু নেয় এবং যখন তার উপরে আক্রমণ হয় তারপর থেকে সেই 2 জনকে আর খুঁজে পাওয়া যায় নাই। এবং স্পষ্টত বলে দিচ্ছি, তারা তার টিমে ঢুকেছিল, নির্বাচনী সংযোগে অংশগ্রহণ করেছিল এবং তাদের পরিচয় তারা ছাত্রলীগ। এখানে গুপ্ত সুপ্ত কোনো চাঁদাবাজ এইসব কথাই যাদেরকে বোঝা হয় তারা কেউ জড়িত ছিল না। সরাসরি আদাবর থানার ছাত্রলীগের যেই নেতা সে ফয়সাল, সে জড়িত ছিল এবং তার সাথে যে ছিল সেই তথ্যগুলো ইতিমধ্যেই ফরেন্সিক করা হয়েছে মেবি, এবং প্রশাসন জানিয়েছে, যেটা প্রশাসনের পক্ষ থেকে আপনারা পাবেন। এবং তাদেরকে হত্যাকাণ্ডের ব্যাপারে পূর্বে থেকেই সরকারকে অবগত করা হয়েছিল, কিন্তু সে ব্যাপারে সরকার পদক্ষেপ নেয় নাই। সেজন্য ইন্টারিম কোনোভাবে এই দায় এড়াতে পারে না। ইন্টারিম এখানে জবাবদিহিতার আওতাভুক্ত, তাদেরকে জবাবদিহি করতে হবে। এবং আপনারা অবগত আছেন যে আওয়ামী লীগ এই কিলিং মিশনের অংশ হিসেবে শুধু শরীফ ওসমান হাদীকে নয়, তারপরেও আরও ভাইদেরকে, জুলাইয়ের শক্তিগুলোকে ধ্বংস করার জন্য, তাদেরকে বাংলাদেশ থেকে কথা বলা বন্ধ করার জন্য তারা কিলিং মিশনের ধারাবাহিকতা অব্যাহত রাখবে বলে আমরা জানতে পেরেছি। আমরা শুনলাম ফাহিম ফারুকীর বক্তব্য, এবং আমি এর সাথে আরো যোগ করি যে এই যে হাদিকে যে আক্রমণ করলো, তার যে এখন প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম দাউদ, খেয়াল করেন তাকে 7 নভেম্বর আদাবর এলাকা থেকে গ্রেপ্তার করেছিল র্যাব। ফুয়াদ ভাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। তখন তার কাছ থেকে 2টি বিদেশি পিস্তল, 2টি ম্যাগজিন, 5টি গুলি, 3টি মুঠোফোন, 5,000 টাকা উদ্ধার করা হয়েছিল। এই মামলায় গত 16 ফেব্রুয়ারি হাইকোর্ট থেকে সে জামিন পায়। খুব ইন্টারেস্টিং, জামিনের সময়সীমা বাড়াতে 12ই আগস্ট আবারও আবেদন করে। 3 মাস 8 দিনে সে জামিন পেয়েছিল। সো এই যে আপনার ফয়সাল করিম দাউদ খান, যার কথা বলা হচ্ছে, সে আইডেন্টিফাইড, তাকে চেনা যাচ্ছে, তার ট্র্যাক রেকর্ড আছে, সে ছাত্রলীগ হিসেবেই গ্রেপ্তার হয়েছিল, সে জামিন পেয়েছে। উনি বললেন যে জানানো হয়েছিল তিনি কিল হতে পারেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী কোনো ব্যবস্থা নেয়নি। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? এইখানেই তো সমস্যাটা, যে আইন শৃঙ্খলা, এই যে নির্বাচন এত বড় একটা আইন শৃঙ্খলা বাহিনীর একটা চুরি ডাকাতি ছিনতাই যারা ঠেকাতে পারে না, তারা নির্বাচনের শৃঙ্খলার দায়িত্বটা নেবে কি? আর আওয়ামী লীগের দোসর না, ডাইরেক্ট আওয়ামী লীগ করা প্রশাসনের লোকজন তো ভরা। তো এই প্রশাসনকে নিয়ে আপনি নির্বাচন কি করবেন? আবার আওয়ামী লীগের দিকে আপনি তাকায় দেখেন যে তারা জীবনে কখনো কোনো নির্বাচন বর্জন করার ইতিহাস তাদের সেভাবে নাই। তো তারা এই নির্বাচনে তো তারা যেহেতু আসতে পারছে না,
আবার এই নির্বাচন হতেও তারা দিতে চাচ্ছে না, যার কারণেই তারা এইভাবে ধরে ধরে ভোকাল, দেশপ্রেমিক, সৎ, ভারতীয় আগ্রাসনের আধিপত্যবাদের বিরুদ্ধে যারা সোচ্চার তাদেরকে তারা টার্গেট করেছে। আসবো আপনার কাছে। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, এই তথ্যের উপরে আপনি কি বলবেন? মানে মনে হচ্ছে না যেন বিষয়টা খুব লুজ, এভরিওয়ান নোজ এভরিথিং, বাট অ্যাটাকটা তো তার সামনে উপরে হয়ে গেল, এবং আপনি দেখেন কত দ্রুত সিসি ক্যামেরার ফুটেজ পাওয়া গেল। আমরা ওই আলোচনায় আসবো, কিন্তু এখন কিন্তু শুক্র, শনিবার, আজকে রবিবার না, সেই কিন্তু আপনি যদি দাউদ বলেন অথবা ফয়সাল করিম বলেন, তাকে কিন্তু পাওয়া যাচ্ছে না। আমরা পরে একটি ভিডিও ফুটেজ দেখাবো যেটা আরো ইন্টারেস্টিং সব তথ্য। জি বলুন আপনি। ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো যে ধসে গেছে আওয়ামী ফ্যাসিবাদের আমলে, প্রত্যেকটা প্রতিষ্ঠান দলীয় সেবাদাসগিরি করতে গিয়ে যেটা হয়েছে, ডিজিএফআই পাপিয়া আপা কয়টা বাসায় থাকে, কয়তলায় থাকে এটা হয়তো বেশি ভালো জানে, তার থেকে সে কম জানে বাংলাদেশে আসলে টপ সন্ত্রাসীরা কে কোথায় থাকে। আমাদের এনএসআই বলেন, এসবি বলেন, ডিবি বলেন, আমাদের বাপদাদা কে বিএনপি করছে, কে আওয়ামী লীগ করছে, ওই খবর তাদের কাছে বেশি আছে। তারা 14 গোষ্ঠীর খবর জানে। মাটির নিচে 40 হাত নিচ থেকে নাকি তারা আসামি ধরতে পারে, হারুন বলছিল একবার আর কি। কিন্তু আপনি দেখবেন এই প্রতিষ্ঠানগুলো বেসিক রাষ্ট্রের সভরেন্টি, সিকিউরিটি এনশিওর করবার জন্য যে অ্যাসেসমেন্ট দরকার, যে ক্যাপাবিলিটি দরকার, সেইটা তারা বিভিন্ন সময় শো করতে পারে নাই। আপনি দেখেন রোহিঙ্গা ক্রাইসিসের সময় একের পর এক আপনার বোমা এসে পড়তেছিল আমাদের অঞ্চলে, মর্টার শেল এসে পড়ছিল, শত শত আপনার এই রাখাইনের সন্ত্রাসীরা পালায়া চলে আসছে, কাউকে জিজ্ঞাসাবাদ করবার পর্যন্ত লজিস্টিক জানে না। এজেন্সিগুলো জানাইছে রোহিঙ্গা ভাষা জানে এমন মানুষ নাই বলে তারা জিজ্ঞাসাবাদ করতে পারে নাই। তাহলে সে ইন্টেলিজেন্স অর্গানাইজেশন, কিন্তু সে কতটা ইনকেপেবল। এবং এই সন্ত্রাসীরা যে অপারেট করতেছে ভারতের এই যে সীমান্তবর্তী অঞ্চলগুলোতে, কে কোথায় আছে না আছে এগুলো তারা ভালোভাবে ইনফরমেশন জানছে না, কারণ তারা এত বেশি বিরোধী দল দমনে ব্যস্ত ছিল গত 16টা বছর, তারা রাষ্ট্রের সভরেন্টি কম্প্রোমাইজ করে ফেলেছে। এই জন্য এখন যেটা হয়েছে, যখনই আপনার এই ঘটনাগুলো ঘটছে, 64 জেলার নতুন কি মানে একই পুলিশ তো আপনার এরে ওখান থেকে ওখানে দেওয়া, ওখান থেকে সেখানে দেওয়া, এটা দিয়ে কোনো মৌলিক পরিবর্তন। আমি সাধারণত ইন্টারাপ্ট করি না, তাহলে পুলিশ পাবেন কোথায়? ওটা তো ডিফারেন্ট আলোচনা। পুলিশ নিয়ে যদি কথা বলি এটা আমি আর 8 ঘন্টা কাটা দিতে পারবো। প্রশ্ন হচ্ছে যে তাহলে আমাদের রাষ্ট্রের এই প্রতিষ্ঠানগুলো যে ধসে গেছে, এই প্রতিষ্ঠানগুলো যে তার সক্ষমতা হারিয়ে ফেলেছে, এইটাতে আমাদেরকে সিরিয়াসলি এখন রিভিজিট করতে হবে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে যারা এইখানে কাজ করছে তারা কি আসলে সবাই আন্তরিকভাবে এই গণ অভ্যুত্থান, এই পরিবর্তন, এই জুলাইয়ের পক্ষের শক্তি, এই নতুন নির্বাচন আসতেছে, এই যে শক্তিগুলো একসাথে প্রতিযোগিতা করছে, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, 14 দলীয় দোসররা যে রাজনীতিতে নির্বাচনে থাকতে পারছে না, এই বাস্তবতাটাকে আসলে মেনে নিতে পারছে কিনা? এজেন্সির প্রত্যেকটা জায়গায় শত শত রিক্রুটমেন্ট হয়েছে গত 16 বছর। ছাত্রলীগের নামে শত শত রিক্রুটমেন্ট হয়েছে। আমরা চিঠিপত্র দেখেছি, পত্রিকার প্রতিবেদন দেখেছি, ছাত্রলীগের সভাপতি বলে দিয়েছে ছাত্রলীগের অমুক হলের সভাপতি, অমুক হলের সেক্রেটারি, জগন্নাথ হলের অমুক তমুক সদস্য শত শত রিক্রুটেড হয়েছে। প্রশ্ন হচ্ছে আপনি এই মানুষগুলোকে দিয়ে কি এখন এই হাসিনা পরবর্তী রেজিমে বাস্তবতায় কি আপনি তাকে দিয়ে দায়িত্ব পালন করাতে পারবেন? 15 মাস করাতে হয়ে গেল না, কোথাও তো ক্লিনিং হয়নি। এটাই তো ইউনূস সরকারকে যে আমি সমালোচনা করেছি, তার সবচেয়ে বড় ফেলিয়ার হচ্ছে সে অ্যাডমিনিস্ট্রেশনের উপরে এখনো নিয়ন্ত্রণ নিতে পারে নাই। তাহলে আপনি কাকে দিয়ে কাজটা করাবেন? ল এনফোর্সমেন্ট এজেন্সিজ, ইন্টেলিজেন্ট এজেন্সি, আর্ম ফোর্সেস, যৌথ বাহিনী আছে, ম্যাজিস্ট্রেসি দেওয়া আছে, যার যার ক্যাম্পে বসে আছে। পুরো এই লক্ষ লক্ষ হাজার হাজার জওয়ান, জুনিয়র অফিসারদেরকে আপনি কমান্ডলেস অবস্থায় রেখে দিয়েছেন, কোনো অপারেশনে তাকে এঙ্গেজ করছেন না। তাহলে এই কাজগুলো কিভাবে হবে? আপনি এই যে অপারেশন ডেভিল হান্ট করলেন ফেব্রুয়ারি মার্চে, রেজাল্ট কি? রেজাল্ট হচ্ছে আওয়ামী লীগের যারা গ্রেফতার হয়েছে তার প্রায় 80% জামিনে বের হয়ে আসছে। জামিনের আইনজীবী কারা? সবার নাম আসছে না? বড় বড় দলের আইনজীবী নেতারা না? ওরা লক্ষ লক্ষ, এই যে আমাদের গণ অভ্যুত্থানের পক্ষের যারা বড় বড় দল, আগামী দিনে যারা ক্ষমতায় যাবেন, দল এর নেতা, দল বির নেতা, মানে এর জামিন আপনি কি জানতে পেরেছেন? এর জামিন কারা করেছে? অবশ্যই জানি। 2 জন আইনজীবীর কথা তো আসছে ওখানে, তার এফিডেভিটে, তার যে ওকালতনামা ছিল সেখানে নাম আসছে। একজন বিএনপি নমিনেশন পর্যন্ত পেয়েছেন। তো এই যে জামিন বাণিজ্য হয়েছে শত শত হাজার হাজার কোটি টাকার, আমরা যারা কোর্ট সংশ্লিষ্ট, পাপি আপা আমার থেকে বেশি কোর্টে যান, আমরা সবাই জানি যে এই ক্রিমিনাল গ্যাংয়ের জামিন করানো নিয়ে বেক্সিমকো, বসুন্ধরা,
মেঘনা, ফ্রেশ, এই যে পুরো আওয়ামী বন্দোবস্তের জামিন করা, তাদের কোম্পানির রিটেইনারশিপ নিয়ে হাজার হাজার কোটি টাকার লেনদেন হয়েছে। এবং এটার মধ্য দিয়ে যেটা কি হচ্ছে, সবাই যার যার ক্ষুদ্র স্বার্থের কারণে রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করছে, রাষ্ট্রকে ছোট করছে, রাষ্ট্রকে দুর্বল করে ফেলছে, যার পরিস্থিতি হচ্ছে এই অবস্থায় আমরা আছি। আমাদের অনেকের নাম আসতেছে না হিট লিস্টে। আমাদের সাথে কোনো সংস্থা যোগাযোগ করেছে? এক সপ্তাহ পেরিয়ে গেছে। গত রবিবারে আমার উপরও তো আক্রমণ হয়েছে। রাজনৈতিক দলটাও ওই সকল ক্রিমিনালদের অ্যাগেনস্টে কোনো অ্যাকশন যায় নাই, আইনশৃঙ্খলা বাহিনীও কাউকে গ্রেফতার করে নাই। তাহলে প্রশ্ন হচ্ছে আপনি ফেয়ার নির্বাচন কিভাবে আপনি করবেন? রাজনৈতিক দল মানে আপনার উপরে কোন দল আছে? আমি তো প্রেস কনফারেন্সে বলেছি, বিএনপির একাংশ, যে ছোট্ট ফ্র্যাকশন, একটা ক্রিমিনাল, একটা মাদক ব্যবসায়ী সিন্ডিকেট, সাবেক আওয়ামী লীগ, এই পুরো গোষ্ঠীটা যারা হাইব্রিড এবং বহু বছরের ত্যাগী বিএনপি নেতাকর্মীরা খুবই বিব্রত বোধ করছে। তারা সবাই আমাকে ফোন করে সরি বলেছে, তারা সবাই খুব বিব্রত বোধ করেছে, কেন্দ্র থেকে একেবারে তৃণমূল পর্যন্ত। কিন্তু ওই ছোট্ট ফ্র্যাকশন ক্রিমিনালগুলোকে নির্বাচনকে সামনে রেখে বহিষ্কার পর্যন্ত করছে না দল। কারণ দল মনে করছে এই ক্রিমিনালদেরকে কয়দিন পর লাগবে, রেকি করতে লাগবে, মানুষ মারাইতে লাগবে, আমাকে আক্রমণ করাইতে লাগবে। সারা দেশে একই অবস্থা। তো সেই জায়গাতে একটা ভালো নির্বাচন কিভাবে উঠবে যদি এই রকম একটা হাই প্রোফাইল কিলিংয়ের ব্যাপারে আমরা অ্যাকশনে যেতে না পারি? আপনি আপাকে প্রশ্ন করেছেন হাদি কেন। প্রশ্ন, হাদি তো প্রথম খুন না। আমাদের এখানে আমরা দেখলাম পল্লবীতে বিএনপির এক নেতাকে খুন করলো, চিটাগংয়ে বিএনপির যে গণসংযোগ ছিল সেখানে একজনকে খুন করেছে, পুরান ঢাকায় করেছে। বিএনপির শত শত নেতাকর্মী খুন হয়েছে, আভ্যন্তরীণ কোন্দল এবং সন্ত্রাসীদের দ্বারা খুন হয়েছে। রাষ্ট্র কোথায় সিরিয়াস মেজার নিয়েছে? তাহলে একটু যদি আপনাকে থামিয়ে দিই, একটি তো বললেন এখানে যে ফেসিস্ট পরাজিত শক্তি একটি ট্রাই করছে, বিএনপির অভ্যন্তরীণ কোন্দল, আপনার উপরে হামলা। তো বিষয়টা কি একদিকে হচ্ছে না চতুর্মুখী হচ্ছে? অরাজকতা মানে তো তাই। অরাজকতা, ক্যাওয়াস মানে কি? ক্যাওয়াস মানে হচ্ছে আপনি এমনভাবে কাজ করবেন যে রাষ্ট্রকে অস্থিতিশীল করে দেয়া যায়, নির্বাচনটাকে ভণ্ডুল করে দেয়া যায়, গণ অভ্যুত্থানের পক্ষের যে দলগুলো আছে তাদের ভিতরে ভুল বুঝাবুঝি তৈরি করা যায়। গত পরশুদিন দেখেন, শুক্রবারের ঘটনা, মির্জা আব্বাস সাহেব গেছেন হাদিকে দেখবার জন্য হাসপাতালে, ওনাকে ওইখানে ইনসাল্ট করা হয়েছে। আমরা এই ঘটনাটা একটু ডিটেল বলেন, আমরা ডিটেলসে আসবো। তাহলে দেখেন কিসের ভিত্তিতে করা হয়েছে। আজকের কণ্ঠ নামে আওয়ামী লীগের একটা আমেরিকার প্রবাসী এক ক্রিমিনাল একটা চালায়, একটা প্ল্যাটফর্ম চালায়। সেখানে একটা মিথ্যা খবর দিয়েছে যে ডাকসু ভিপি সাদেক কায়ুম বলছে যে এটা বিএনপির ছাত্রীরা করছে, মির্জা আব্বাস হলো ওইটার নেতা। তাহলে দেখেন এইটা নিয়ে মির্জা আব্বাসকে ইনসাল্ট করা হইল। মির্জা আব্বাস এবং রিজভী ভাই সাদেক কায়েমের বিরুদ্ধে কথা বলল, একজন আরেকজনকে থ্রেট করেছে। বিএনপির প্রেস কনফারেন্সে মহাসচিব পর্যন্ত কথা বলতে বাধ্য হয়েছে। কিসের ভিত্তিতে? পুরো একটা ফেক রিয়েলিটির উপরে, আওয়ামী বট বাহিনীর ক্রিয়েটেড নিউজ। মানে এটা কি মানে অরাজকতা তৈরি করা, মানে এটা কি এতই শক্তিশালী? তাহলে আপনার প্রশাসন, এখানকার রাজনৈতিক দলগুলো, এখানে সব মিলে কি একটা পরাজিত শক্তির কাছে ধরা খেয়ে যাচ্ছে? মানে বিষয়টা আপনি ব্যাখ্যা করবেন একটু। না, পরাজিত শক্তি হলো তার রিসোর্স তো পরাজিত না। না, তাহলে তাদের শক্তি এতই এখনো না। সার্টেনলি একটা শক্তি তো সাডেনলি ভ্যানিশ হয়ে যায় না। আপনি যখন কোরবানির দিন একটা গরু জবাই করেন, জবাই শেষ হয়ে যাওয়ার পরে দেখবেন যে রক্ত বাইর হইতে থাকে, গরু কিন্তু হাত পাও লড়ায়। আওয়ামী লীগ হইল সেই কোরবানির গরুর মতো, ওরে জবাই করা হয়েছে গণ অভ্যুত্থানে, কিন্তু ও এখনো হাত পাও নাড়াইতেছে সব জায়গা থেকে। ওর মরতেও তো সময় লাগে, একটা ডাইং পিরিয়ড আছে। তো সেই জায়গাতে আপনি দেখেন এই ক্যাওয়াসগুলো করেছে, কারণ আওয়ামী লীগ গত 16 বছরে ফ্যাসিবাদের যে কাঠামো তৈরি করেছে, লক্ষ লক্ষ ইয়াং ছেলেমেয়েদেরকে ট্রেন করছে, পয়সা দিচ্ছে, বট বাহিনী বানাইছে, সারা দুনিয়া থেকে তো এই কাজ এখনও সে করাচ্ছে। কিলিং মেশিন পাঠাচ্ছে, কনভারসেশন লিক হইতেছে, অস্ত্র আসতেছে, ট্রেন শুটার আসতেছে, বৈধভাবে অবৈধভাবে, এগুলো তো ফ্যাক্ট। প্রশ্ন হচ্ছে গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর ভিতরে এই জন্য ভাষা মেজাজে সমালোচনার মাত্রাটা ঠিক রাখা দরকার। নিউজ বলার আগে, রেফার করবার আগে ডাবল চেক করা দরকার। আশরাফি বাপি আপা, তাহলে যেটা শুনলাম ব্যারিস্টার ফুয়াদের কাছে যে হাইব্রিড বিএনপি অলরেডি তৈরি হয়ে গেছে, তাহলে কি ফরম্যাট চেঞ্জ হয়ে গেল? আমরা গুপ্ত শিবির থেকে কি গুপ্ত আওয়ামী লীগ যারা বিএনপি বা অন্যান্য দল আশ্রয় নিচ্ছে, মানে একই ফরম্যাটে কি আওয়ামী লীগ গুপ্ত হয়ে আপনাদের ভিতরে ঢুকে যাচ্ছে? আওয়ামী লীগের গুপ্ত অগুপ্ত ব্যাপার না। ফুয়াদ যে কথাটা বলছে তাদের কি পোস্ট, বিএনপির কোন সংগঠন, কোন অঙ্গ সংগঠনের সাথে জড়িত, এটা আরো ক্লিয়ারলি বললে বুঝতে পারতাম যে তাদের শোকজ এবং বহিষ্কারের মতো পোস্ট পজিশন পদবি আছে কিনা। না এই হচ্ছে এই পরিবর্তনে আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশ, হাসিনা মুক্ত বাংলাদেশে এসে হঠাৎ করে এসে বিএনপি বাংলাদেশ জিন্দাবাদের স্লোগান দিয়ে আমাদের লাইনটা লম্বা হওয়ার একটা অংশ
হয়ে দাঁড়ায় গেল সেইটা কিনা, এটা হচ্ছে বিবেচনার বিষয়। আর ইন্টারনালি সেই বলতে পারবে। আর ফুয়াদ যেটা বললো যে বিএনপি যারা, তারা প্রত্যেকে এই ঘটনার জন্য নিন্দা জ্ঞাপন করছে, সরি বলছে। আমি নিজে টক শোতে শুনছি তখন আমিও বলছি এটা রাজনৈতিক কালচার বহির্ভূত ঘটনা, এবং রাজনৈতিক সংগঠন দলগুলোকে রাজনৈতিক কালচারের ভিতর ফেরত আসতে হবে। বিত্ত বৈভবের মালিক সেটা হচ্ছে অন্য ক্রাইটেরিয়া তার, কিন্তু রাজনৈতিক কর্মীর ত্যাগ, তিতিক্ষা, সততা, দেশপ্রেম, গণতন্ত্রের প্রতি আস্থাশীলতা, এগুলো হচ্ছে ফার্স্ট ক্রাইটেরিয়া। তো এগুলো রাজনৈতিক সংগঠনগুলো যত বেশি বেশি চর্চা করবে, তত একজনের সাথে আর একজনের আপনাদের ভোট তো 10 লাখ কমপক্ষে কমে গেছে ওই ঘটনা, এটা ফুয়াদ ভাই বলেছেন। 10 লক্ষ ভোট কমছে কি কমছে না সেটা ভোটের সময় বোঝা যাবে। ফুয়াদের মতো অ্যানালাইসিস করতেই পারে, সেটার সাথে আমি দ্বিমত পোষণ করছি না, একমত পোষণ করছি না, মানে মন্তব্য নিষ্প্রয়োজন এই ক্ষেত্রে আমার। আর আপনি বাংলাদেশের জিও পলিটিক্সে দেখেন, আমাদের চতুর্দিকে হচ্ছে ভারত পরিবেষ্টিত। এই ভারত বাংলাদেশের শেখ হাসিনাকে 15 বছর প্রকাশ্যে সমর্থন দিছে, একবারে প্রকাশ্যে এসে সুজাতা সিং থেকে শুরু করে, প্রণব মুখার্জি থেকে শুরু করে, মোদি থেকে শুরু করে, সবাই একবারে শঙ্কর থেকে শুরু করে পররাষ্ট্র সচিব যিনি, প্রকাশ্যে তাকে ইন্ধন দিছে, প্রকাশ্যে তাকে অবৈধভাবে থাকার অনুমোদন দিছে। তাহলে এখন তাদের মানে এখানে ভারতের সাথে বাংলাদেশের গণতান্ত্রিকামী মানুষের দ্বন্দ্বটা দাঁড়ায় গেছে ডাইরেক্ট। অপকর্ম ভারত করিয়েছে, হাসিনা অপকর্ম করেছে, করার পরে আবার হাসিনাকে ভারতে আশ্রয় দিছে, আবার ভারত আশ্রয় দিছে ভারতে থেকে সে বাংলাদেশের বিরুদ্ধে কথা বলছে, বাংলাদেশকে কিভাবে ক্ষতিগ্রস্ত করা যায়। এটা একটা শুনেন, এই সরকারকে আমি কোনো সরকারই মনে করি না। এরা 1-11 সময় যে বড় বড় লম্বা লম্বা লেকচার দিছে, এবং তার পরবর্তী পর্যায়ে তারা আওয়ামী লীগের অত্যাচার নির্যাতন নিয়ে যে বক্তৃতা দিছে, এইটার সাথে বিন্দুমাত্র এরা যে এত অনভিজ্ঞ, এবং এরা যে খামাখা সমালোচনাগুলো মানুষের করেছে, যার সমালোচনা করেছে সেটা কার্যক্ষম করার এবং সেগুলো কার্যকারিতার কোনো উদ্যোগ এই সরকারে নাই। বাংলাদেশে বহুতন্ত্রবর্তীকালীন সরকার আসছে, মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকারও আসছে, কিন্তু এত জঘন্য, এত অথর্ব, এত ওয়ার্থলেস, মানে কাণ্ডজ্ঞানহীন, দায়িত্বজ্ঞানহীন সরকার আমি আমার বুদ্ধি হওয়ার পর থেকে এই প্রথম একটা সরকার দেখলাম। এরশাদের সময় এরশাদ বিরোধী আন্দোলন করছে, দেখেন পুলিশ কিন্তু একবারে বাধ্য হয়ে কিছু কিছু ইয়েতে গুলি করছে, মারছে টারছে, সব ঠিক আছে, কিন্তু বিশ্ববিদ্যালয়ের আশেপাশে বিশ্ববিদ্যালয়ে এইভাবে কিন্তু ঘটনাগুলো ঘটায়নি, যেটা এই সরকারের উপস্থিত থাকার পরে ঘটছে। এবং এই সরকারের আমলে অনেকগুলো ক্রসফায়ার হয়েছে, এই সরকারের আমলে অনেকগুলো অস্বাভাবিক মৃত্যু হয়েছে, এবং জেল হাজতেও মারা গেছে, এরকম পরিসংখ্যানও কিন্তু আমরা শুনবো সেগুলো আপনার কাছ থেকে আরো শুনবো। দর্শক, এ বিষয়ে আমরা আরো শুনবো, তার আগে ফ্যাক্ট চেকে একটা বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর ফিরে এলাম ফ্যাক্ট চেক নিয়ে, আপনাদের সঙ্গে আছি আমি হারুনুর রশিদ। আমরা আলোচনায় ছিলাম হাদির উপরে হামলার ঘটনার নানা বিশ্লেষণ চলছিল। এর মধ্যে যে কথাটি রাজনৈতিক অঙ্গনে খুব হয়েছে, যেটি বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, যেটি এনসিপির বা অন্যান্য দিক থেকেও বলা হয়েছে, যে যারা নির্বাচনকে বানচাল করতে চায় তারা এই হামলার নেপথ্যে রয়েছে। আমরা প্রকাশ্যে কারা হামলা করেছে সেটিও দেখলাম, নেপথ্যেও তো একটি শক্তি কাজ করে। আমরা এদের কাছ থেকে জানবো যে আসলে নির্বাচন কে বানচাল করতে চায়, কে না কে কে, এই জিনিসটা একটু জানার চেষ্টা করব। তার আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটি বক্তব্য দেখে আমরা আলোচনা শুরু করতে চাই এই হামলার পরিপ্রেক্ষিতে। গতকাল অত্যন্ত দুর্ভাগ্যজনক একটি ঘটনা ঘটিয়েছে যে কোনো একটি মহল। তার কিছুদিন আগে আমরা দেখেছি চট্টগ্রামে আমাদের একজন প্রার্থীর উপরে একই রকম ঘটনা ঘটেছে। এই ঘটনাগুলা দিয়ে কেউ কোনো ফায়দা লোটার অবশ্যই তো চেষ্টা করে। জি, উনি স্পষ্ট করেছেন যে এই ঘটনাগুলো দিয়ে ফায়দা লোটার একটি গোষ্ঠী আছে, একটা জিনিস। আর হচ্ছে নির্বাচনকে বানচাল করতে চায়, নির্বাচন চায় না। আপনার কাছে আশরাফি পাপিয়া একটা জিনিস খুব স্পষ্ট করে বলতে চাই, নির্বাচন চায় না শুধুমাত্র কি একটি পক্ষ, পলাতক আওয়ামী লীগ? আপনি খুব স্পষ্ট করে আপনার কাছে জবাব চাই। আওয়ামী লীগ তো বেসিক্যালি নির্বাচন চায় না, আর সবাই চায় না, আর সবাই চায় এটাও ঠিক না। এখানে ধরেন জামাত ইসলামে যাবৎ নির্বাচন চায়নি, এবং হাদির ঘটনাতেও বলেছে যে হাদির ঘটনার না হওয়া পর্যন্ত
নির্বাচন না হয় এটাই ভালো হবে না। হ্যাঁ, তো তারপরে পিআর না দিলে নির্বাচন হবে না, স্থানীয় নির্বাচন আগে না দিলে নির্বাচন হবে না। এটা তো নির্বাচনের বিপক্ষে তো জামাত ইসলামের অবস্থান, রাজনৈতিক বক্তব্য বিবৃতি সব কিছুর ভিতরেই তো আমরা এ যাবৎকালে ধরেন ঐক্যমত কমিশনের মিটিংয়েও বসছে, আবার সাথে সাথে 2 মাস আগে দেখবেন পিআরের দাবিতে গোটা বাংলাদেশে মিছিল মিটিংও করে ফেলেছে তারা, যে পিআর পদ্ধতি না দিলে আমরা ইলেকশন করব না। তো ইলেকশনটাকে আগের থেকেই এটা না দিলে ভোট করব না, ওটা না দিলে ইলেকশন করব না, এটা না দিয়ে করব না, এটা এনসিপিও বারবার বলেছে, জামাত ইসলামও বারবার বলেছে। একমাত্র আমরা নির্বাচনে কেন সরকার গঠনের 3 দিনের ভিতরে দাবি করলাম, এটা আমাদের কাছে চরম একটা অপরাধ এই 2টা সংগঠনের কাছে। এবং এইটা নিয়ে তারা প্রত্যেকটা মিটিংয়ে সমালোচনা পর্যন্ত করে, প্রেস কনফারেন্স থেকে শুরু করে সব কিছুতে, যে আমরা কেন নির্বাচন চাচ্ছি, কেন নির্বাচন করছি। তো এইটা নিয়ে তো আপনি তাহলে জানেন সাংবাদিক প্রশ্ন হিসেবে তাহলে আপনারা। কি এটা কি বহুমাত্রিক না একমাত্রিক? আমি একমাত্রিক হিসেবেই দেখব। দেখেন, হাদির এই ঘটনার সাথে তদন্তাধীন বিষয় যেহেতু, আমি আওয়ামী লীগের যে কথোপকথন ফেসবুক থেকে শুরু করে ইন্টারনেট জোর সব জায়গাতে যেটা আসছে, তো সেটা আওয়ামী লীগ এবং ভারতের কোনো গোয়েন্দা সংস্থার সাথেই কথাবার্তা, এবং তাদের টার্গেট মিশনটা অনেক লম্বা। তারা নির্বাচন বানচাল করার জন্য তারা কিছু লাশ তার হাসিনার দরকার, এবং হাসিনা কাকে লাশ করবে তারা বলছে কি, যে ওই 5 জুলাই আগস্টের অভ্যুত্থানের যে প্রস্তুতি ছিল তার চেয়েও কঠিন প্রস্তুতি, ওই টেলিফোন সংলাপটা আমি শুনছি, যে তার চেয়েও কঠিন, কোনোভাবে এবার মিসিং হবে না। তো মিসিংটা কিভাবে হবে? হাদির সাথে 15 দিন ঘুরে ফিরে খেয়ে থেকে বসে যদি হাদিকে কাছ থেকে গুলি করে একবার মৃত্যু নিশ্চিত করার মতো করে, তাহলে মিশন তো আনসাকসেসফুল হওয়ার কোনো কারণই নাই। এখন আমার সাথে ঘুরছে ফিরছে উঠছে বসছে, ধরেন আমার একটা ক্লায়েন্টই আমার সাথে ঘুরছে ফিরছে উঠছে বসে চেম্বারে যাচ্ছে, কিন্তু সে ফুটুস করে আমাকে গাড়িতে ওঠার সময় মেরে দিল। এখন আমি তো তাকে আমার ক্লায়েন্ট হিসেবে চিনি। তাহলে আইন শৃঙ্খলা আপনি রক্ষাকারী জামিনের বাহিনীর কথা যেটা বললেন, এখানে কি দায়িত্ব পালন দেখেন করবে? একটা কোর্টের একটা Target জামিন কি? দেওয়া নিয়ে আমি উকিলকেও দোষারোপ করতে চাচ্ছি না, আমি কোর্টকেও দোষারোপ করতে চাচ্ছি না। জামিনের কিছু কিছু গ্রাউন্ড থাকে। এখন রিকভারি কোথা থেকে হলো, এখন যদি বলে রিকভারি আউট অফ হোম, তাহলে পাবলিক প্লেসে অস্ত্রটা কে রেখে গেছে সেটা আমার লাইবল হয় না। এখন সেই গ্রাউন্ডে যদি সে জামিন পায়, এখানে আমি উকিলকে দোষ কি বিচারককে দোষ কোর্ট না, কাছারি প্রশ্ন আমি টেনে আনতেছি না। প্রশ্ন সেটা না। প্রশ্ন হচ্ছে যে একজন লোক যখন অ্যারেস্ট হয় উইথ আর্মস 17 লাখ টাকা, এই যে আপনার শামীম হাদির উপরে যে হামলার জন্য যে ফয়সাল করিম দাদ 17 লাখ টাকার জন্য সে এখানে হুমকি দিয়েছে, এই ঘটনা ঘটিয়েছে, তার কাছে অস্ত্র পাওয়া গেছে। তো একটা লোক অ্যারেস্ট হলো র্যাবের হাতে, তার ব্যাকগ্রাউন্ড কি তারা চেক করে না? না, আমি একটু শেষ করি। PCPR থাকে। হ্যাঁ, তার ব্যাকগ্রাউন্ড আছে। ব্যাকগ্রাউন্ড যদি তাই হয় যে ছাত্রলীগের সে কেন্দ্রীয় কমিটির সদস্য, তাহলে কি আপনি সহজেই তাকে জামিন দিয়ে দেবেন? আমি বুঝলাম না। মানে জামিন শুনেন, জামিন দেওয়া জজ সাহেবদেরকে বিতর্কিত করাটা উচিত না একটা ঘটনাকে কেন্দ্র করে। আইনজীবী হিসেবে আমি আমার পেশাদারিত্ব, আমার রাষ্ট্রের প্রতি কমিটমেন্ট, এবং যে আন্দোলনটা 15 বছর করে উৎখাত করা হলো, তাকে বিতাড়িত করা হলো, এইটার প্রতি আমি শ্রদ্ধাশীল হলে আমার মামলা বেছে বেছে নেওয়ার ব্যাপার। আমি ফুয়াদের সাথে একটা জিনিস সংশোধন করি, ক্রিমিনাল অফেন্স আর দুর্নীতির যত মামলা, এইটা নিয়ে একটা হাইকোর্টের সিন্ডিকেট হয়েছে, সেটা ঠিক আছে, যে ওই 5-7টা অ্যাডভোকেট সালমান এফ রহমান কি অমক তমক গ্রুপের মামলা তারা করে বেড়াচ্ছে একবার, এবং তাদের কারণে আমরা জেনারেল লয়ার যারা নর্মাল প্র্যাকটিস করি, আমাদেরকে ঘন্টার পর ঘন্টা ওয়েট করে হয়তো 3 মাসে আমাদের মামলা শুনানি করতে পারছি না, তাদেরটা শুনানি শেষ হচ্ছে না। সজীব ওয়াজের জয়ের ওই যে নগদ বিকাশের মতো যে মানি লেনদেনের যে ইয়েটা আছে নগদ, সেটারও দেখবেন যে অনেক বড় বড় রথী মহারথীরাই গেছে যে সেখানে করছে। এখন হয় কি, আমার কথা হচ্ছে আমি আইনজীবী হতে পারি, আমার কাছে 70-80টা মামলা আসছিল এই অর্থনৈতিক দুর্নীতি দুদক, আমি একটা মামলা অ্যাকসেপ্ট করিনি। আমি এই কারণে করিনি, আমার রুচিতে বাধছে যে করাপশন করে দুর্নীতি করে মানুষের রক্ত চুষে খেয়ে যে টাকাটা অর্জন করছে, আমি লয়ার হিসেবে ওই নোংরা টাকাটা আমার ফি হিসেবে আমার সংসারে আমি ঢুকাতে চাই না। দেন ওই 90-80টা মামলা আমি একটা আচ্ছা, আমি একটা প্রশ্ন সিনিয়র ব্রিফ হিসেবে ধরেন এই যে ফয়সাল করিম দাউদ খান তার জামিনের জন্য যখন একজন লয়ারের কাছে প্রেজেন্ট করলো, সেটা কি লয়ার বেছে নিল না এর ব্যাকগ্রাউন্ডে আরো লোক থাকতে পারে? এখন শুনেন, লয়ার তো জানছে না সে দস্যু, সে ডাকাত, সে যুবলীগের কি ছাত্রলীগের পদবি দিয়ে তো আর মামলা হয় না। সমন্বয়ের এই জুলাই আগস্টের যে মামলাগুলো সেগুলো দলীয় পদবি দিয়ে করেছে, কিন্তু তারপরে নর্মাল অস্ত্র, যেমন আমি একটা ক্রিমিনাল প্র্যাকটিস আমি করি 97 থেকে। এখন আপনার
আউট অফ হোম একটা জায়গা থেকে খড়ের গাদা থেকে আপনি উদ্ধার করলেন। না না, সেটা আমি বুঝতে পেরেছি, সেটা আমি বুঝতে পেরেছি যে পজিশনে আছে কি না ইত্যাদি, সেটা তো যৌক্তিক একটা। ব্যারিস্টার ফুয়াদ, মানে আমি কিন্তু আবার পিসিপিআর এর উল্লেখ থাকে, আমি কিন্তু বলতে চাই আপনাকে মামলা অন্য কোনো মামলা আছে একজন লোক কিনা। যখন এভাবে অ্যারেস্ট হলো, সেটি কিন্তু গত বছরের আগস্টের পরে, তারপরে সে অ্যারেস্ট হলো, সে এক জায়গায় থ্রেট করলো, চাঁদা চাইলো, সে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য। আমি কিন্তু এটা আপনাকে খুব ক্লিয়ারলি বলতে চাই। তার আবার এখানে আইটি ফার্ম আছে, সে আবার বেসিসি এর মেম্বার। তো ধরলো, তার ব্যাকগ্রাউন্ড চেক করলো না, আবার সে বেরিয়ে গেল। বিষয়টা কি এতই সহজ মনে হয় আপনার কাছে? এটাই তো বললাম আপনার, যে ফ্যাসিবাদী আমলের যে নেটওয়ার্ক, এই নেটওয়ার্কটা তো যায় নাই। আওয়ামী ফ্যাসিবাদের বাস্তবতা যেটা হয়েছে যে উইদাউট হাসিনা ওই ফ্যাসিবাদটা এখনও টিকে আছে, পুরো কাঠামোতে টিকে আছে। আমাদের প্রশাসনিক প্রত্যেকটা জায়গাতে যেই লেভেলের ক্লিনিং অপারেশন করা প্রয়োজন ছিল সেটা তো করে না এই সরকার। এবং এই সরকারের যদি আগামী দিনের ইতিহাসে কখনো ব্যর্থতার ইতিহাস লিখতে হয়, তাহলে এই জায়গাগুলো অবশ্যই আসবে। ইতিহাস তো প্রথম থেকে লিখতে হবে। দুদক নিয়ে কি করছে? কটা লোককে ধরছে? 1-11 দুদক। আর এই সরকারের দুদক কে এক হলো? তো 1-11 দুদক 5 বছরের শাসনামল ওইভাবে করছে, আর 15 বছরের শাসনামল। আপনি ধরে নিন যদি দুর্নীতি হয়ে থাকে, তো 15 বছরের দুর্নীতি আর ভয়াবহ হতো। তো তাহলে সেখানে কি করছে এই সরকার? কিচ্ছু করেনি। এবং দেখেন, ব্যর্থ একটা সরকার। আমরা তুরস্কের এক্সাম্পলটা দেই, যে এরদোয়ানে যখন আপনার এখনও দায়িত্বে আছে, প্রধানমন্ত্রী থাকা অবস্থায় 2016 সালে একটা কু হয়, আপনার ম্যাসিভ কু হয়। 217 অথবা 231-এর মতো মানুষ মারা যায়, শহীদ হন। এবং তিনি খুব সাহসিকতার সাথে নিজে ফেস টাইমে লাইভ করে এসে বিমান নিয়ে এয়ারপোর্টে নেমেছেন, এবং তার মানে প্লেন পর্যন্ত কয়েকবার ওই যারা কু করছে তাদের মিসাইলের মুখোমুখি হয়ে গেছে। মানে সে প্রচণ্ড মৃত্যুর ঝুঁকি নিয়ে এসছেন। এবং সেইটার পরবর্তীতে উনি কী দেখেন, গোয়েন্দা সংস্থা, ওনাদের MIT বলে, তার গোয়েন্দা সংস্থার 8000+ স্টাফকে 24 ঘন্টার ভিতরে বিদায় করে দিয়েছেন। আপনি যদি একটা বড় পরিবর্তনকে ধারণ করতে চান এবং চান যে এই কাজগুলো যেন আর না হয়, আপনি যে জায়গাতে সবচেয়ে বেশি অথরিটি এস্টাবলিশ করা দরকার ছিল সেটা হচ্ছে আমাদের সিভিল মিলিটারি ব্যুরোক্রেসিতে, যেটা এই আমলাতন্ত্রের ভিতরে এই ক্লিনিং অপারেশন এই সরকার করতে পারে নাই। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, আমাদের গোয়েন্দা সংস্থাগুলো, এগুলোই তো আপনার আর্মস রাষ্ট্রচাপ পরিচালনা করবার। এই হাতগুলো পরিষ্কার পরিচ্ছন্ন না করে আপনি রাষ্ট্রকে সংস্কার করা, পরিচ্ছন্নর আলাপ মাসের পর মাস করেছেন। শুধুই কি তারা, একটু আগেই তো পাপি আপা বললেন যে মানে আমি ঠিক অঙ্কগুলা মেলাতে পারছি না। শুধুমাত্র আওয়ামী লীগই তো নির্বাচন বানচাল চায় না, নির্বাচন বানচাল নির্বাচন চায় না এমন আরো দল রয়েছে। তো দল না, মানে এলিমেন্ট আছে, উপকরণ আছে প্রশাসনের ভিতরে। আওয়ামী ফ্যাসিবাদের যে উপকরণ আছে, এই উপকরণগুলো তো প্রশাসনের বিভিন্ন জায়গায় এখনো আছে, এবং তারাই তো নির্বাচন করবে। তাহলে দল নির্বাচন চায় না এমন অবস্থান নাই, যেটা আমি মনে করি না। আমার জায়গা থেকে আমি মনে করি না যে কেউ নির্বাচন চায় না অথবা নির্বাচন বানচাল করতে চায়, এটা আমি এখন মনে করি না। ক্লিয়ার। তাহলে কি দাঁড়ালো, এই যে লোকটা, আমি একটু এই ভিডিও ফুটেজটা যদি দেখানো যায়, একটা ট্রেনের ছবি দেখেন যেটা সম্প্রতি ভাইরাল হয়েছে, আমরা দেখাতে পারবো? দেখেন আমি এটা নিয়ে কাজ হচ্ছে, আমি একটু জানাই। এই ছবিটা দেখবেন, ঠিক আছে? এই ছবিটা, এই ফুটেজটা ভাইরাল এবং অলরেডি এটা টেকেন, এবং এই ভিডিওটা ফেক না। এই ট্রেনটা যাচ্ছে সিলেট। হুইসি, আপনি একটা খেয়াল করেন যে এই ট্রেনটা যাচ্ছে সিলেট ঘটনার পরপরই। এবং তাহলে এই যে আমি বললাম যে তাহলে কি দাঁড়ালো, নির্বাচন তাহলে কারা চায় না? আপনি খেয়াল করেন যে এটি ভিডিও, তার ছবি, চেহারা মুহূর্তের ভিতরে ভাইরাল হয়ে গেল। তাহলে কি সিকিউরিটি ব্যবস্থা নিল পুলিশ বা রাষ্ট্র, একটু বলেন। এবং শুধু তাই না, বলা হচ্ছে সে ভারতে পালিয়ে গেছে। মানে এটারও আগে থেকে আপনি দেখবেন এই ধরনের একটা ঘটনা ঘটলে, আমরা বাইরে, আমি অ্যাটলিস্ট লন্ডনের এক্সপিরিয়েন্স জানি, পশ্চিমের এক্সপিরিয়েন্সগুলো জানি, তারা একটা ইমার্জেন্সি ব্রিফিং রুম করে এবং প্রতি কয়েক ঘন্টা পর পর তারা দেশকে আশ্বস্ত করে, আপডেট করে যে আমরা আসলে কি করছি কি করছি না। আমি এখন পর্যন্ত ডিএমপির পক্ষ থেকে কোনো অফিসিয়াল ব্রিফিং দেখি নাই যে তারা রেগুলার জাতিকে আপডেট করছে। এবং পত্রিকায় তথ্যগুলো যদি আপনি এক পত্রিকার সাথে আর এক পত্রিকার সাথে মিলান, দেখবেন আপডেটগুলো মিলছে না। সে যেটা বলছে আর সে যেটা বলছে, এক পত্রিকায় বলছে হাদিকে সিঙ্গাপুর নিচ্ছে, আরেক জায়গায় দেখলাম তাকে থাইল্যান্ডে নেবার সিদ্ধান্ত হয়েছে। দুটাই আধা ঘন্টার আগের সংবাদ।
তাহলে প্রশ্ন হচ্ছে এই যে ব্রিফিং আপডেটের প্রবলেম আছে। দ্বিতীয়ত দেখেন আইডেন্টিফাই করবার ক্ষেত্রে আমাদের গোয়েন্দা সংস্থাগুলোর থেকেও দেখবেন ফেসবুক কেন্দ্রিক বিভিন্ন জায়গা, বিভিন্ন আইডি কিন্তু আরও প্রম্পট কাজ করেছে যে সে কে, তার দলীয় পরিচয় কি, তার মোটরসাইকেলের নাম্বার, এইটা সেটা ভিডিও ফুটেজ কালেক্ট করা। তাহলে আমাদের এজেন্সিগুলো মনে হচ্ছে পরিকল্পিতভাবে কাজ স্লো করে দিয়েছে, মানে মনে হচ্ছে তারা এই কাজটা করতে দিচ্ছে যেন দেশে একটা অরাজকতা তৈরি হয়। এজেন্সির ভিতরে একটা এলিমেন্ট আছে, তারা চাচ্ছে কোনো রকম এখানে একটা অরাজকতা তৈরি হয়, যারা যেহেতু আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে এই দুঃখ কষ্ট তারা মেনে নিতে পারছে না। এবং এইটাই স্যাডলি আমাদের উপদেষ্টাদের মাথায় ঢুকতেছে না যে রাষ্ট্র এইভাবে চলতে পারবে না। বলছেন এজেন্সির অ্যাক্টিভিটি সম্পর্কে পরিষদ জানে না, উপদেষ্টা পরিষদ জানে না? জানলে তো অ্যাকশনে যাওয়ার কথা। প্রশ্ন হচ্ছে আমার খিদে লাগছে, আমি খাচ্ছি না, মানে তো আমার প্রবলেম আছে। আপনার কথা থেকে জানছে না, আরো আগে বলছেন না এজেন্সিতে এদের আউট অফ কন্ট্রোল, এরা কিভাবে কন্ট্রোল করতে হয় সেন্স। আপনি কেন out of control বলছেন না? আপনি control বলছেন না কেন? জানতে হবে তো, কন্ট্রোল করা তো জানতে না হবে। না, আপনি আনকন্ট্রোল বলছেন কেন? মানে আপনি তো একটু আগেই বলছেন প্রশাসনের ভিতরে, তাহলে উপদেষ্টা পরিষদের ভিতরে কি আছে আমি সেটা জানতে চাই। কোনো যোগ্যতাই নাই, বললামই তো, অথর্ব ওয়ার্ড। এটাকে পুরো অযোগ্য বলবেন ব্যারিস্টার ফুয়াদ? তারপর আরেকটা কথা আমি ফুয়াদ একটু ইন্টারফেয়ার করি। অযোগ্যতাই শুধু? যে মোটরসাইকেল ওয়ালা যে ছেলেটাকে ধরলো মোটরসাইকেল, আপনি তার জীবন বৃত্তান্ত আমি যেটা দেখলাম, যে তার বাবার সাথে 40 বছর আগে তার মায়ের ডিভোর্স হয়েছে এবং তার মা মানুষের বাসায় কাজ করে খাইছে। সে একটা রাজমিস্ত্রির কাজ করে, তো হঠাৎ করে রাজমিস্ত্রি কন্ট্রাক্টর হয় কেমনে, এটা তো আমার মাথায় আসলো না। হেড মিস্ত্রি হতে পারে, কন্ট্রাক্টর হয় কিভাবে? চাঁপাইনবাবগঞ্জের অধিকাংশ মানুষ রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি, রং মিস্ত্রি হিসেবে শুধু বাংলাদেশে না মধ্যপ্রাচ্যেও এগুলো কাজ, তারা এই পেশার সাথে জড়িত এবং তারা তাদের না, আমি ওই পয়েন্টে আসতে চাই, আমি একটু ওই পয়েন্টে আসতে চাই। কন্ট্রাক্টর হলো কিভাবে সে? আমি সেই পয়েন্টে আসতে চাই। আপনি বলছেন যে অযোগ্যতা, আমি প্রশ্ন করছি শুধুই কি অযোগ্যতা? এটা তো বারবার বলে আসছেন, মানে ব্যারিস্টার ফুয়াদ আপনার কাছে এটা কি শুধুই অযোগ্যতা? মানে সে কোনো পার্টি হতে পারে না, মানে সে তার কি অন্য কোনো রোল থাকতে পারে? থাকতে পারে, তারা স্থায়ী হতে চায়, তারা যে কোনো ভাবে নির্বাচন বানচাল হলে তারা পার্মানেন্ট হবে, আরো বেশি দিন থাকবে, তাদের থাকার ইচ্ছাটা, তাদের থাকার স্বপ্নটা, মুখে মুখে ভোটের কথা বলে কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ, তারপরে তাদের প্রস্তুতি ভোটের সপক্ষে আমি কিচ্ছু দেখি নাই। ব্যারিস্টার ফুয়াদ যদি একটু বলতেন। আমি পার্সোনালি প্রধান উপদেষ্টাকে মনে করি সে আসলে একটা ভালো নির্বাচন দিয়ে চলে যেতে চায়। সে যথেষ্ট ক্লান্ত এবং এই দায়িত্ব সে আসলে আর নিতে চাচ্ছে না, এবং উপদেষ্টা পরিষদের অধিকাংশ সদস্যকে আমার তাই মনে হয়েছে যে ওনারা আসলে এই দায়িত্ব কন্টিনিউ করতে চান না। ব্যক্তিগতভাবে আপা যেটা বলেছে, কারো কারো মধ্যে মনের ভিতরে এই খায়েশ থাকতে পারে। ক্ষমতা তো একটা মানে একটা মারাত্মক ভ্রান্তির একটা জিনিস, এটা কেউই ছাড়তে চায় না। তো সেই জায়গায় কোনো কোনো উপদেষ্টার মধ্যে এটা থাকতে চায়, বাট অধিকাংশ উপদেষ্টাকে আমার সেটা মনে হয়নি। গভর্নেন্স একটা স্কিল, রাষ্ট্র শাসন করতে পারা, দেশ শাসন করতে পারা, ক্ষমতার ভরকেন্দ্রগুলোকে নিয়ন্ত্রণে রাখা, অথরিটি এস্টাবলিশ করতে পারা, এইটা একটা ক্যাপাসিটির বিষয়। এইটা রাষ্ট্র আকারে আমাদের অধিকাংশ রাজনৈতিক দলগুলোও জানে না যে কিভাবে গভর্ন করতে হয়। গভর্ন করতে পারে না বলেই তো রাষ্ট্র ফেল করেছে বারবার। রাষ্ট্রে অগণতান্ত্রিক শক্তিরা বারবার ফিরে আসছে, বারবার কু হয়েছে, কাউন্টার কু হয়েছে, 111 আসছে, কেয়ারটেকার গভর্নমেন্ট লাগছে, আমাদেরকে একটা রাজনৈতিক সেটেলমেন্ট আমরা করতে পারি নাই। তো ওভারঅল আমাদের রাষ্ট্র গভর্ন করার ক্যাপাসিটিতে সিরিয়াস ঘাটতি আছে। আমরা শুনবো। আমি একটু ওনার সাথে সংক্ষেপে বলবেন। আমি ওনার সাথে একটু দ্বিমত পোষণ করি যে ডক্টর ইউনূস ক্ষমতা থাকতে চায় না, এটা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না। যে ভদ্রলোক 80 ঊর্ধ্বে একটা ভদ্রলোক গ্রামীণ ব্যাংকই ছাড়তে চায় নাই, তাকে জোর করে ওখানে ছাড়ানো হয়েছে এবং গ্রামীণ ব্যাংকের অনেক লোককে তার এই দপ্তরে সে পুনর্বাসিত করছে এবং স্বাস্থ্য উপদেষ্টা পর্যন্ত তার সাথে গ্রামীণ ব্যাংকে একসাথে তাদের ওই উদ্যোক্তা হিসেবে কাজ করেছে। এবং আমার চাঁপাইনবাবগঞ্জে গ্রামীণ ব্যাংকে কাজ করতো, তাকে উনি ওনার উপদেষ্টা পরিষদের তার অফিসে চাকরি দিছে এবং সেইখান থেকে একটা বিশেষ সংগঠনের সাথে সেই ছেলেটি জড়িত এবং সে রাত 3টার সময় ডিসি একটাকে 15 দিন আগে যেই ডিসি গেছে তাকে রাত 3টার সময় নিয়ে আসতেছে ঢাকায়, হ্যান্ড ওভার করতেছে আর একজন 15 দিনের মাথায়। এবং এই এরা যে কি প্রভাবশালী, তার দপ্তরের যে চক্রটা আছে, এবং এই যে লটারি মটারি বলছে এগুলো সব ভুয়া, কার সামনে লটারি হয়েছে? ওই উপদেষ্টার দপ্তর থেকে এই সমস্ত কিছু হয়েছে। আমরা যেহেতু আমি ব্যক্তিগতভাবে কয়েকটা নির্বাচনী এলাকার সাথে জড়িত এবং খোঁজ খবর আমি রাখি, স্পেসিফিক আমার কাছে তথ্য আছে যে তার দপ্তর থেকে এগুলো মুখ্য সচিব সিরাজুল সাহেবকে দেওয়া হয়েছে, যার কারণে সিরাজুল সাহেব কারো ফোনও করেনি, ধরেনি, কোনো কথাও শুনেনি এবং এই ধরনের একটা দলীয় মাইন্ডেড ডিসিকে কেন দেওয়া হলো এই নিয়ে শুনবো আমরা। দর্শক, ফ্যাক্ট চেকে আরো একটি বিরতি নিচ্ছি, ফিরবো একটু পরেই, আমাদের সঙ্গেই থাকুন।
দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম ফ্যাক্ট চেক নিয়ে। আমাদের সঙ্গে আছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, রয়েছেন সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, বিএনপি নেত্রী। আমরা এই প্রশ্নটি উঠেছে রাজনৈতিক মহল থেকে, আমরা বিএনপি নেতাদের বক্তব্য দেখালাম, এবং সেটি হচ্ছে যে কোনো কোনো মহল আবার এটা থেকে সুবিধা নিতে চায় কিনা আমরা একটু ভিডিও ফুটেজ দেখে নিই। জি, আমরা আর একটু আমরা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের বক্তব্য দেখতে চাই। সিনিয়র একজন স্ট্যান্ডিং কমিটির সদস্য মির্জা আব্বাস সাহেব, তিনি দীর্ঘকালের একজন আমাদের এই বিএনপির আমাদের নেতা। তিনি নেতার ওই আসনে তিনিও একজন প্রার্থী আমাদের। তিনি স্বাভাবিকভাবেই একজন রাজনৈতিক নেতা হিসেবে তিনি সহানুভূতি দেখানোর জন্য সাথে সাথে সেখানে ছুটে গিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যক্রমে সেই দলের কিছু ব্যক্তি, কিছু সমর্থক, আরও কিছু আপনার চক্রান্তকারী, তারা সেখানে সমবেত হয়ে উত্তেজনামূলক স্লোগান দেয় এবং এক পর্যায়ে তারা একটা মব সৃষ্টি করার চেষ্টা করে। দেখলাম, এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব খুব সিরিয়াস অভিযুক্ত, মব সৃষ্টির ওখানে চেষ্টা করেছিল। এই ঝুমা হচ্ছে ডাকসুর একজন মেম্বার, প্রতিনিধি, এবং শিবিরের প্যানেল থেকে তিনি নির্বাচন করে পাশ করেছেন। আমি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের আগের কথায় ধরে বলি, উনি বলছিলেন যে অন্য একটা পোর্টালে একটা মিথ্যা তথ্য দিয়ে উত্তেজিত করেছেন। না, যখন তাকে তুলে নেওয়া হচ্ছিল তখনও কিন্তু একটা গ্রুপ ওখানে বলছিল আব্বাস সাহেবের নাম বারবার। আপনি কি মনে করেন এটি কেন করা হলো, যেহেতু অলরেডি উঠেছে যে কেউ কেউ ফায়দা নিতে চায়? আমরা এখানে সবচেয়ে প্রবলেমে পড়ে গেছি এই 1.5 বছর যাবৎ। মানে আপনি সত্য কথা বলতে গেলে দেখা যাচ্ছে সাঁড়াশি আক্রমণ খাচ্ছি, আবার একটু কৌশল করে কথা বলতে গেলে আমরা সাঁড়াশি আক্রমণ খাচ্ছি। যেমন ধরেন আওয়ামী লীগের ভোট, আওয়ামী লীগের সন্ত্রাসী ক্যাডার, অপরাধ যারা, আমরা এইটাই থাকি। এইটুকুই আসলাম। এখন এইখানে দেখেন আব্বাস ভাই একটা পিতৃতুল্য মানুষ। আমরা ছোট্টবেলা আমাদের অভিভাবক ছিল, রাজশাহী বিশ্ববিদ্যালয়তে যখন আসতাম ওনার সাথে দেখা করতাম। টার্গেটটা কি যারা এখন এইটা আমাদেরকে অপপ্রচার করে, আমাদেরকে একসাথে ভিক্টিমাইজ করা। আপনি দেখছেন না স্লোগানগুলো এর আগে থেকে, তো 1.5 বছর থেকে, যে একটাকে পাঠাইছি দিল্লিতে আর একটাকে পাঠাবো পিন্ডিতে, এই স্লোগানগুলো কারা দিচ্ছে? বাংলাদেশের মাটি থেকে আমরা পালায় চলে যাবো, কারা বলতেছে? তো আওয়ামী লীগ সাথে 15 বছর যুদ্ধ আমরা করছি, আরমানকে ফেরত পাইছে জাতীয় জামাত, তারপরে আপনার ছেলেকে ফেরত পাইছে গোলাম আজমের, ইলিয়াসকে আমরা পাই নাই কিন্তু এখনো, আমরা চৌধুরী পাই নাই। তাহলে এখানে আইডেন্টিফাইড হচ্ছে ছাত্রলীগ নেতা, সুবিধা নিচ্ছে কারা? সুবিধা নিচ্ছে জামাত ইসলাম। এক কথায় একবারে পরিকল্পিত সুবিধার তারা খাত খুলে বসছে, বাক্স খুলে বসছে। এবং একটা, আমি ছাত্র প্রতিনিধি ছিলাম, বিপি ছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তাপসীরা হলে। আমার আদব কায়দায় তো আসে না যে ঝুমা কালকে ওইখানে যে একটা মূর্তি মানে ইন্টেনশনালি গেছে একজনকে অভিযুক্ত করার জন্য প্রস্তুতি নিয়ে, যে আচরণ, তার বডি ল্যাঙ্গুয়েজ, এটা তো একবারে মানে প্রি প্ল্যান তাকে ওখানে পাঠানো হয়েছে। আমরা একটু ব্যারিস্টার ফুয়াদের কাছে শেষ, সুবিধা নিচ্ছে কারা? সুবিধার প্রশ্ন তো উঠছে, অস্বীকার করা যাবে না। শুধু আব্বাস ভাই ওনার কি না, টার্গেট থাকে এই যে ঝুমার? একটা বিষয় দেখেন যে শুধু আব্বাস ভাই না, এখানে একজন সাংবাদিককেও রিপোর্ট সংগ্রহ করতে গেছে, পিছন থেকে বলতেছে এই হাদি ভাইয়ের খুনি আসছে। তখন হুটহাট করে কয়েকটা ছেলে গিয়ে ওই সাংবাদিককেও গায়ে হাত তুলছে। এখন প্রশ্ন হচ্ছে, একটা হলো যে টেন্স মোমেন্টটা, রিয়েলিটিটা আমাদের মাথায় নেওয়া দরকার। না, ঝুমারটাকে আপনার টেন্স মনে হয় কি? না, সার্টেনলি টেন্স। তার কলিগ আপনার শট ডাউন হয়েছে। কিভাবে কলিগ? ঝুমা কিসের কলিগ? এটা অসভ্য আচরণ করছে। ইনকিলাব সেন্টার একসাথে কাজ করে না, তার ইনকিলাব মঞ্চের তারা সহকর্মী না, অনেক দিন থেকে তারা একসাথে কাজ করছে, তারা একসাথে কাজ করে। সেই আলাদা ক্যাপাসিটিতে ডাকসুতেও নির্বাচন করেছে, কিন্তু শুধু ইনকিলাব মঞ্চের সাথে কাজ করে, সে তো ছাত্র শিবিরের রাজনীতি করে না। আমি যতটুকু জানি সে ইনকিলাব মঞ্চের সাথে কাজ করে, সেখান থেকে পরে প্যানেলে অন্তর্ভুক্ত হয়েছে। ছাত্র শিবির কে করে না, একমাত্র ছাত্র শিবিরই বলতে পারবে। এরা সব দিকে যেভাবে বিছায় রাখে, জামাত এবং ছাত্র শিবির সব সংগঠনের ভিতরে বিছানো আছে এদের অনুচর। তো এই জন্য আমি বোধ করি টেন্স মোমেন্টটার দুই পক্ষই যার যার বিবেচনার প্রসূত আলোচনা করা দরকার। আব্বাস ভাইয়ের সাথে যে আচরণটা হয়েছে এটা অবশ্যই অন্যায্য, অসুন্দর হয়েছে। আমি অনুরোধ করব
ঝুমা থেকে শুরু করে যারা যারা ওখানে ছিল তারা যেন বড় ভাই আকারে ছোট মেয়ের মতো করে এই বিষয়টা কথা বলে নেয়। যেভাবে এই রিজভী ভাই মির্জা আব্বাস সাদেক কায়েমের বিরুদ্ধে কথা বলছে না, কথা বলে আবার যখন সত্যটা জেনেছে রিজভী ভাই তো আবার সরি বলছেন। জি। আমার মনে হয় যে এই সম্পর্কটা, এই সৌহার্দ্যটা থাকা উচিত এবং কোনো পক্ষই হুমকি ধামকি অপমানে যাওয়া উচিত না। কারণ আব্বাস ভাই অনেক সিনিয়র সিজন পলিটিশিয়ান, ওসমান হাদি যদিও আমাদের কাছের মানুষ, কিন্তু রাজনীতিতে এখনো তার প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠার মতো জায়গায় সে এখনো যায় নাই। তো কেন আব্বাস ভাই এই ধরনের একটা কাজ করতে যাইবে? আমার মনে হয় যে এই আওয়ামী ট্রাপে আমাদের কারো পা দেওয়াটা সুন্দর হবে না, সবাইকে সতর্কভাবে মন্তব্য করতে হবে। ধন্যবাদ ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আসার জন্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া সময় দেওয়ার জন্য। দর্শক, প্রতি রোববার রাত 10টায় ফ্যাক্ট চেক প্রচারিত হয়। আগামী রোববার পর্যন্ত বিদায় নিচ্ছি আমি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। শুভেচ্ছা সবাইকে, শুভরাত্রি।